ফিজিক্স অধ্যায় নয়, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? আমরা জানি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এর বাহ্যিক পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়, এবং প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। একখণ্ড রাবার বা স্প্রিংকে দুই পার্শ্ব হতে টানলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং টান ছেড়ে দিলে তা পূর্বের অবস্থায় চলে আসে। ফুটবল ব্লাডারকে বায়ুপূর্ণ করে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে তা আয়তনে হ্রাস পায় এবং চাপ সরিয়ে নিলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে যে বল প্রযুক্ত হবার পর নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। প্রযুক্ত বল অপসারিত হলে এ প্রতিক্রিয়া বল বিকৃত বস্তুকে এর পূর্বের অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। আর এই বিকৃতির মান বলের পরিমাণ, বলের প্রয়োগ বিন্দু এবং বস্তু ধর্মের উপর নির্ভর করে। অতএব বলা যায়, বাইরে হতে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। বাহির হতে যে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত কোনো বস্তু যে ধর্মের কারণে তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে। এবার হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক সীমা কি বলতে কি বোঝায়? স্থিতিস্থাপক বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে, আবার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়। এভাবে প্রযুক্ত বল ধীরে ধীরে বাড়াতে থাকলে এমন এক অবস্থা আসে যে বস্তু তার স্থিতিস্থাপক বস্তু হিসেবে কাজ করতে পারে না, অর্থাৎ বল অপসারণ করা হলে বস্তুটি অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। কাজেই প্রত্যেক বস্তুর আকার ও আকৃতি পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা আছে। এই সীমার মধ্যে থাকলেই তা স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করবে। কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের এই সীমা পর্যন্ত পৌঁছাতে বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তাকে স্থিতিস্থাপক সীমা বলে। অতএব স্থিতিস্থাপক সীমা কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু একটি স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে তাকে সেই সর্বোচ্চ মানকে বলের সেই সর্বোচ্চ মানকে স্থিতিস্থাপক সীমা বলে। আবার বাইরে যে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো একটি বস্তু তার স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে বলে সেই সর্বোচ্চ মানকে স্থিতিস্থাপক সীমা বলে। এবার হলো আমরা বলবো বিকৃতি। বিকৃতি বা স্ট্রেন বলতে কি বোঝায়? বিকৃতি বা স্ট্রেন বলতে কি বোঝায়? বাইর থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয়, একক মাত্রায় যে রূপ, এটা যে পরিবর্তন বা রূপ বিকৃতি হয় তাকে বিকৃতি বলে। বিকৃতি সমান কি? বিকৃতি সমান হলো পরিবর্তন বাই প্রাথমিক রূপ। পরিবর্তন বাই প্রাথমিক রূপ। বিকৃতির প্রকারভেদ। বিকৃতি একটি স্কেলার রাশি আর বিকৃতির কোনো একক ও মাত্রা নেই। ইম্পর্টেন্ট, একক ও মাত্রা নেই। বিকৃতির প্রকারভেদ হল বিকৃতি তিন প্রকার। একটা হলো দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন আছে, আকার পীড়ন আছে, আর হলো আয়তন পীড়ন আছে। যে বিকৃতি রিয়া এখন এখানে যদি বিকৃতি হলো পরিবর্তন, পরিবর্তন মানে হলো উপরে ছোট হাতের এল, নিচে হলো এল। আর এটা একটা বস্তু, এটা দণ্ড, দণ্ডকে যদি আমরা টানে যদি এই পর্যন্ত বিকৃতি, তাহলে এইটা যে পার্থক্যটা হবে, এই পরিবর্তনটাই হলো এল, আর এই পূর্ণ যে দৈর্ঘ্যটা ছিল ওটা হলো এল। এটা হলো প্রাথমিক রূপ আর এটা হলো পরিবর্তন। এই দুইটার অনুপাতকেই বিকৃতি বলে, আর এর কোনো মাত্রা নেই। এবার আসি আমরা পীড়নে। পীড়ন বলতে কি বোঝায় বা স্ট্রেস বলতে কি বোঝায়? কোনো বিকৃতি, কোনো বস্তু একক ক্ষেত্রফলে, কোনো বিকৃতিতে কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়ামূলক বলের মানকে পীড়ন বলে। অর্থাৎ কোনো একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে পীড়ন বলে। তাহলে পীড়ন কাকে বলে? পীড়ন কাকে বলে? পীড়ন বা স্ট্রেস কোনো বিকৃতিতে কোনো একটি বস্তু একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়ামূলক বলের মানকে পীড়ন বলে। অর্থাৎ কোনো একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে পীড়ন বলে। পীড়ন বলতে কি বোঝায় বা স্ট্রেস কি? একক ক্ষেত্রফলে বস্তুর ভেতর থেকে উদ্ভূত বিকৃতি প্রতিরোধী বলের মানকে পীড়ন বলে।
পীড়নের মান কি? F/A। F মানে কত হলো? প্রতিরোধকারী বল। যেহেতু প্রতিরোধকারী বল বা বস্তু সেটের ক্ষেত্রফল, প্রতিরোধকারী বল যেহেতু মাপা যায় না, এই জন্য আমরা প্রযুক্ত বল ধরবো, কারণ প্রযুক্ত বল প্রতিরোধকারী বল একই। এটার একক হলো নিউটন মিটার স্কোয়ার বা প্যাসকেল, আর মাত্রা হলো ml × যেটা নিউটনের ml × 2, আর হলো মিটার তো L/2, তবে এটার মাত্রা হবে mL/T/2। এবার পীড়নের আর টু, আর কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? বস্তুর এত 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর সৃষ্ট বিকৃতি প্রতিরোধী বলের মান 2 × 10⁻11 নিউটন। আর হলো বলের চাপের স্কেলার রাশি, এটা পীড়নের একক হলো FPS পদ্ধতিতে পাউন্ডাল/বর্গফুট, CGS পদ্ধতিতে ডাইন/বর্গ সেন্টিমিটার, আর MKS/SI পদ্ধতিতে নিউটন/বর্গমিটার। এটার মাত্রা আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা পীড়নের প্রকার। পীড়ন হলো 3 প্রকার: দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি ঘটবার জন্য যে পীড়ন বা ক্ষেত্র লম্ব বরাবর প্রতি ক্ষেত্রফলের মধ্যে কাজ করে সেটা দৈর্ঘ্য পীড়ন। আর আকারের ক্ষেত্রে আকার বিকৃতি সৃষ্টির জন্য যে পীড়ন লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে কাজ করে সেটা। আর আয়তন বিকৃতি ঘটানোর জন্য যে পীড়ন লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করা হয় তাকে আয়তন পীড়ন বলে। ইজি পিজি। এখন আমরা দেখবো সেটা হলো হুকের সূত্র। হুকের সূত্র বলতে কি বোঝায়? রবার্ট হুক পরীক্ষা করেন, তিনি প্রকার পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন, আর তিনি তার নাম অনুসারে সূত্রের নাম হয় হুকের সূত্র। এখন হুকের সূত্র বিবৃতি করো এবং বর্ণনা ব্যাখ্যা করো। হুকের সূত্র বর্ণনা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি বস্তুর প্রযুক্ত পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক, বা প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি সূত্র মতে পীড়ন সমানুপাতিক বিকৃতি পীড়ন সমান, যদি সমান স্থিতি ধ্রুবক আসবে, ধ্রুবক ইন্টু বিকৃতি পীড়ন ভাগ বিকৃতি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় গুণাঙ্ক। এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়। ব্যাখ্যা: মনে করি একটি তারের আদি দৈর্ঘ্য L একক এবং আদি দৈর্ঘ্য L একক, ক্ষেত্রফল এত A বর্গ একক। এ পরিমাণ বল প্রয়োগ করা তার দৈর্ঘ্য পরিবর্তন ঘটলো ছোট হাতের L একক। এক্ষেত্রে পীড়ন হবে কি? বল বাই ক্ষেত্রফল মানে F/A, আর বিকৃতি হবে কি? দৈর্ঘ্যের পরিবর্তন মানে স্মল l বাই হলো আদি দৈর্ঘ্য মানে L। হুকের সূত্রানুসারে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক, এই যে F/A বাই L/A, অতএব F বড় হাতের L, এত হলো ধ্রুবক হলো Y। এটাই হুকের সূত্র প্রমাণ, অর্থাৎ Y ইকুয়াল টু এত। এটা Y হলো ইয়ং এর গুণাঙ্ক। এখন আমরা দেখব হলো পীড়ন বিকৃতি লেখচিত্র সাহায্যে কঠিন বস্তুর স্থিতিস্থাপকতা এর লেখচিত্র। পীড়ন বিকৃতি, এই বরাবর পীড়ন, X বরাবর বিকৃতি এবং Y বরাবর পীড়ন। X অক্ষ বরাবর বিকৃতি এবং Y অক্ষ বরাবর পীড়ন স্থাপন করলে লেখচিত্র পাওয়া যায়। ও বিন্দুতে পীড়ন শূন্য, তাই বিকৃতি নেই। পীড়ন নাই, তাই বিকৃতিও নাই। আর ও বিন্দু হতে এ বিন্দু পর্যন্ত লেখটির একটি সরল রেখা লেখা হওয়ায় ওই বিন্দুর পীড়ন এই বিন্দু পর্যন্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই ও থেকে এ পর্যন্ত, অর্থাৎ হুকের সূত্র মেনে চলায় ও থেকে এ পর্যন্ত। পীড়নের এ কিউ মান পর্যন্ত তারটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। এ কিউ পর্যন্ত, এই যে এ কিউ পর্যন্ত পীড়নের এই মানটা পর্যন্ত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, অর্থাৎ পীড়ন অপসারণ করলে আচরণ করার মানেটাই, অর্থাৎ পীড়ন অপসারণ করলে পূর্বাবস্থায় ফিরে আসবে। অতএব এই পীড়নের জন্য প্রযুক্ত বলই তারটির স্থিতিস্থাপক সীমা। এই পর্যন্ত স্থিতিস্থাপক সীমা। কিন্তু বল প্রয়োগ অব্যাহত রাখতে, মানে বল প্রয়োগ আরও বাড়াইতে থাকলে, যেরকম এই বি পর্যন্ত নিয়ে গেলে অব্যাহত রাখলে কিন্তু বল প্রয়োগ অব্যাহত রাখলে এ থেকে বি পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ স্থায়ীভাবে বিকৃত হবে। বি বিন্দুকে নতিবিন্দু বলে। এই পর্যন্ত গেলে বি বিন্দুতে স্থায়ীভাবে বিকৃত হবে এবং বি বিন্দুকে নতিবিন্দু বা ইয়াল্ট পয়েন্ট বলে। যদি আরও প্রয়োগ করা হয়, আরও বল প্রয়োগ করা হয়, তবে তা শুরু হতে সি বিন্দুতে আসবে এবং এক পর্যায়ে ছিঁড়ে যাবে। একে অসহ পীড়ন বলে। যে পর্যায়ে ছিঁড়ে যায় তাকে অসহ পীড়ন বলে। তাই যে পীড়ন প্রয়োগ করলে কোনো বস্তুর ন্যায় আচরণ করে না, অর্থাৎ ছিঁড়ে যায়, তাকে অসহ পীড়ন বলে। ডান।
এবার ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা আসলে প্রমাণ করতে দেয় ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল বা এম জি এল বাই পাই আর স্কোয়ার। এখন আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবকের বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক বলে। এই ধ্রুবককে বস্তুর উপাদানের ইয়ংকের গুণাঙ্ক বলে। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ইয়ংকের গুণাঙ্ক তাহলে ওয়াই ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পীড়ন ভাগ বিকৃতি। এল আদি দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটি তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে এক প্রান্ত থেকে ঝুলিয়ে অপর প্রান্তে এম ভর অর্থাৎ এম ইকুয়াল টু এম জি বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য যদি ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি হয় তবে দৈর্ঘ্য যদি এটা কি এল না, এল পরিমাণ বিকৃতি হয়, এল পরিমাণ বৃদ্ধি পায়, এটা ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে তার অনুদৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ এবং অনুদৈর্ঘ্য বিকৃতি হবে স্মল এল বাই এল। এখন ইয়ংকের গুণাঙ্ক অনুযায়ী অনুদৈর্ঘ্য পীড়ন হতে হবে এত বাই এত এফ এল। এখন এফ সমান কত? এফ সমান হলো এম জি, তার মানে এম জি বাই এল, আর এ যেহেতু এটা কোনো এটার গোলাকার বস্তু, গোলাকার তার রশি বা যেটাই তার বলা হয়েছে ব্যাসার্ধের আর ব্যাসার্ধের তার, সুতরাং এটার ক্ষেত্রফল এ যেটার মান হবে পাই আর স্কোয়ার এল। এ হলো প্রস্তুতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অথবা ওয়াই ইকুয়াল টু এফ এল বা এত, যেখানে এ ইকুয়াল টু 1 তো এখন এফ এল এত ইকুয়াল টু এত হবে না তো এত হবে, এটা প্রমাণিত। ইয়ংকের গুণাঙ্ক, এখন ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন মিটার পার মিটার স্কোয়ার বলতে বোঝায় 1 মিটার স্কোয়ার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক সীমার মধ্যে এত নিউটন বল প্রয়োগ করা হলে তারটি দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। এল ইকুয়াল টু স্মল এল হবে। নিষ্পাতের এর মাত্রা, নিষ্পাত গুণাঙ্ক এর মাত্রা যদি আমরা বের করতে চাই, এর মাত্রা হলো এর মাত্রা ওয়াই স্থিতি গুণাঙ্ক পীড়নের বিকৃতি, এর মাত্রা তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এর মাত্রা পীড়নের মাত্রা একই সেম। এখন আমরা পড়ব হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতের সংজ্ঞা। পয়সনের অনুপাতের জন্য আমরা এখানে একটা লাইন দেখতে পারি, আমরা এই লাইনটা দিতে পারি। বিজ্ঞানী পয়সন সর্বপ্রথম লক্ষ্য করেন যে একখণ্ড তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিয়ে তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে এর অনুদৈর্ঘ্য পরিবর্তনের সাথে সাথে তারের ব্যাস বা ব্যাসার্ধেরও পরিবর্তন হয়, অর্থাৎ ব্যাসার্ধ কমে আসে। এ ধরনের বিকৃতিকে পার্শ্ব বিকৃতি বলে। পরীক্ষার মাধ্যমে পয়সনে দেখেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এইখানে দেখব তা পয়সনের অনুপাত আমরা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনোটি বস্তু পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাত বলে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একে সিগমা, অর্থাৎ সিগমা সমান হলো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে পার্শ্বীয় বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি মানে অনুদৈর্ঘ্যের বিকৃতি। সমজাতীয় রাশির অনুপাত বলে এর কোনো একক নাই, আর এটা হলো এর মান -1 হতে 0.5 পর্যন্ত, অর্থাৎ হলো স্থিতিস্থাপক সীমা। এটার হলো পয়সনের সীমা, পয়সনের অনুপাতের সীমা হলো এইটা, -1 এর থেকে বড় অথবা সমান এই সিগমার মান, আর হলো 0.5 বা হাফের থেকে ছোট বা সমান, এটা হলো পয়সনের অনুপাতের সীমা। তারপর রাশিমালা, মনে করি এল দৈর্ঘ্য এবং আর বিশিষ্ট কোনো তারের নিম্ন প্রান্তে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল ইনভার্স এল ড্যাশ এবং ব্যাসার্ধ কমে আর ড্যাশ হয়। তাই পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু আর ড্যাশ মাইনাস আর, আর নিচে আর, এখানে মাইনাস ডেল আর বাই, এখানে মাইনাস হয়েছে কারণ হ্রাসজনিত কারণ, এটা হ্রাস পাইছে, এর ব্যাসার্ধ হ্রাস পাইছে, এর ব্যাসার্ধ হ্রাস পাইছে এই জন্য। আর দৈর্ঘ্য বিকৃতি হলো এন ইনভার্স এত ইকুয়াল টু প্লাস, এখানে প্লাস হলো কারণ এটা বৃদ্ধি পাইছে। দেখলে অর্থাৎ পার্শ্ব বিকৃতি ডেল সিগমা ইজ ইকুয়ালস টু হলো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, অথবা এত মাইনাস এল আর ডেল আর, আর নিচে হলো আর ডেল এল। এটা পয়সনের অনুপাতের রাশিমালা। এখন এখানে একটা দেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে।
আর কিছু নেই। হ্যাঁ, আমরা এইটা বলতে পারি এক্সটার্নাল ফোর্স। পীড়ন আর বিকৃতির মধ্যে একটা জিনিস জানা দরকার যে এক্সটার্নাল ফোর্স আগে আসে। এক্সটার্নাল ফোর্স আগে আসে মানে হলো বাহ্যিক বল আগে আসে, বাহ্যিক বল প্রয়োগ করার আগে। তারপর হয় স্ট্রেন মানে বিকৃতি হয়। এই বিকৃতিটার কারণে হয় হলো স্ট্রেস বা পীড়ন, তারপর পীড়ন ঘটে, সেইটার ফলে আবার এই বস্তুটা আগের জায়গায় ফিরে আসে। এখন আমরা পয়সংস ল, এখানে মাইনাসটা কেন আসলো? এই যে এখানে আমরা মাইনাস দেখতে পাইতেছি, এখানে আমরা সূত্রের মধ্যে মাইনাস পাইছি, এই মাইনাসটাই আসলো কেন বা প্লাসই হইলো কেন, এটা আমরা দেখবো এখন। আমরা এখানে পয়সন্স রেশিও, যেটা পয়সন্সের অনুপাত, পয়সন অনুপাত, আচ্ছা এটা আমরা এখন দেখব। পয়সন্স রেশিওর মধ্যে দেখো, আমরা যদি একটা বস্তু নেই এরকম পরিমাণ, আমরা যদি বস্তু একটা নিলাম এরকম পরিমাণ, ওকে ফাইন। এখন আমরা এই বস্তুটাকে যদি এই বরাবর ইয়া করি, আমাকে এটা যদি টানি, এটাকে যদি নিচের দিকে বল প্রয়োগ করি, তাহলে নিচের দিকে যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু এটা সাইড দিয়েও চিকন হবে, সাইড দিয়েও চিকন হবে। নিচের দিকে যদি বল প্রয়োগ করতেছি, নিচের দিকে যেহেতু আমরা বল প্রয়োগ করতেছি, তার জন্য যেহেতু নিচের দিকে বল প্রয়োগ করতেছি এবং এটা বাড়তেছে, তখন এটা আমরা হবে হলো প্লাস, প্লাস এত ভাগ এত প্লাস, তখন এর পরিবর্তনটা দৈর্ঘ্য বিকৃতিটা পরিবর্তন হবে। কিন্তু এইটা দেখো, এটা ছিল আগে এত বড় ছিল, এখন তারপর আসলে এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, সেটা হলো এই ব্যাস বা ব্যাসার্ধ যেটা, সেটা কমে গেছে। সুতরাং এখানে পার্শ্ব বিকৃতি আমাদের হলো হ্রাসজনিত কারণে মাইনাস আসছে, এই জন্য সূত্রের মধ্যে মাইনাস। এখন যদি আমরা উল্টাটা দেখি, সূত্রের মধ্যে মাইনাস আসছে। এখন যদি উল্টাটা দেখি, আমরা যদি এরকম একটা বস্তু দেখলাম, ওই একই বস্তু নিলাম, আমরা কি বস্তু নিলাম, এখন আমরাকে যদি এটার দুই দিকে চাপ দেই, দুই দিকে যদি বয়োগ করি মানে এটা চেপে ধরি, তখন এটা কেমন হবে? তখন এটা যেটা এখানে আছে, এখানে যেটা আছে এখান থেকে কেমন হয়ে যাবে সেটাই আমরা দেখব। তখন এটা হবে হলো এমন, দুই দিক দিয়ে চাপ দিলে এটা চ্যাপটা হবে। তখন কি হবে? তখন এটা দৈর্ঘ্য কিন্তু তখন কিন্তু দৈর্ঘ্য কি হবে, তখন যদি আমরা ইয়ার দিকে দৈর্ঘ্য বিকৃতি দেখি, দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা দেখি, দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা দেখতে যাই, তাহলে হবে হলো উপরে এটা এটা তাহলে তখন কত হবে, এটা এল, উপরে হবে ডেল এল, ছোট হাতের এল, সরি এখানে দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল, ইয়া ছোট ডেল এলই তো না, ছোট হাতের এল, সরি এল দৈর্ঘ্য বড় হাতের এল, ডেল এল ভাগ হলো এল। দৈর্ঘ্য বিকৃতি এরকম হবে, তখন সামনে কি আসবে? দৈর্ঘ্য বিকৃতি যদি হ্রাস পাইছে, সামনে হবে মাইনাস। আর যদি আমরা ইহা ব্যক্তি দেখতে চাই, পার্শ্ব বিকৃতি, তখন হবে প্লাস, প্লাস ডেল আর, কারণ এটা তখন বৃদ্ধি পাইছে, আগে ছিল এতটুকু, এখন বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য ছিল আগে এতটুকু, হ্রাস পাইছে, এই জন্য সূত্রে এখন এইটা এইটা প্লাস এইটা মাইনাস। এখন আমরা যখন এইটার অনুপাত করব, আমরা এটা অনুপাত করব যখন আমরা, তখন এই যে ডেল এল ভাগ কত এল বাই হলো কত ডেল আর ভাগ আর। একবার যদি এইটা প্লাস মাইনাস দিই, তখন এইটা প্লাস হবে, এইটা প্লাস হলে এটা মাইনাস হবে, এইটা মাইনাস হলে এটা প্লাস হবে, তার সুতরাং একটা মাইনাস আসবেই, সূত্রের মধ্যে মাইনাস আসবে। এটা হবে ডেল এল বাই এল, এটা উপরে আল, এটা ডেল বাই আর, সূত্রের মধ্যে মাইনাস থাকবেই, সূত্রের মধ্যে মাইনাস থাকবে, এই জন্য এটাকে বলা হয়, এইভাবে লেখা হয় এটাকে পার্শ্বীয় অনুপাতে এইটা। আর এটা হলো, আর সিগমা বলতে বোঝায় হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক না, সিগমা কোনো স্থিতি গুণাঙ্ক নয়, সিগমা হলো স্থিতিস্থাপক ধ্রুবক। আমরা যেটা দেখবো সেটা হলো আমরা দেখব হলো সেটা হলো প্রমাণ করতে দেয় যে একটা একক আয়তনের স্থিতি শক্তি ইকুয়াল টু হাফ পীড়ন ইন্টু বিকৃতি, এটা আমরা এখন দেখবো। হ্যাঁ, এখন আমরা লিখবো হলো, মনে করি এল দৈর্ঘ্য এ ক্ষেত্রফল এবং আর ব্যাসার্ধের কোনো তার এফ বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় হলো ডিএল পর্যন্ত। এর মধ্যে ডিএল, ডি মানে হলো পার্থক্যটা বোঝাইছে, ল্যামডার ডিএল, তাই কৃতকাজ সমান হলো ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডিএল। ওকে, এফ ডিএল
তাহলে কি এল দৈর্ঘ্য এ ক্ষেত্রফল এবং আর ব্যাসার্ধের কোনো তারে এফ বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় হলো এ ডিএল, অর্থাৎ কৃত কাজ হবে ডিডব্লিউ ইকুয়াল টু এফডিএল। তাহলে মোট কাজ হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, এটা আপার লিমিট ডাব্লিউ, লোয়ার লিমিট 0, আর ইন্টিগ্রেশন অফ এফডিএল আপার লিমিট হলো ছোটো হাতের এল, স্মল এল, আর নিচে হলো 0। এখন ডাব্লিউ ইকুয়ালস টু ডিডব্লিউ, এখন ডাব্লিউ, এখন যেহেতু এখানে যদি আমরা করি সূত্র অনুযায়ী, তাহলে ডাব্লিউ মাইনাস 0 হবে, মানে ডাব্লিউ মাইনাস 0 মানে ডাব্লিউই হবে। আর এখানে যদি আমরা করি, এখানে দেখতে চাই, তাহলে হবে হলো এটার হলো এফের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এফের ক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী এফ সমান এত, এটা আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্ক থেকে এই সূত্রটা পাই আমরা। তাহলে এফ এর মান বসাই দিলাম এখানে, এফ এর পরিবর্তে ওয়াই এ এল, বাই নিচে এল, আর এটা ডিএল স্মল এল। এখন আমরা যদি এখন এফ ওয়াই এ আর নিচে এল, ওয়াই এ এল, এই তিনটাই হলো ধ্রুবক, এই মানগুলো দেওয়া আছে, পরিবর্তন হবে এলের। তাহলে এলটা ভিতরে রাখলাম, ডিএলটা এত রেখে দিলাম। এখন এল সূত্রের মধ্যে কি L2 আর নিচে হলো 2, তো ওইটা বের করছি এখানে আমরা। এটা আমরা ইন্টিগ্রেশন করলে উপর আপার লিমিট এল আর নিচে ইন্টিগ্রেশন করলে L²/2 হবে। 2টাকে বাইরে আনলাম, হাফ ওয়াই এ এত, আর এখানে ইন্টিগ্রেশন করে দিছি, এল এর মান 2, এল এর মান এল বসাইছি, আর 0 বসাইলে এত, L² হলো এখানে। এখন আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এত। এখন F/A, এখন ওয়াই এল, এখান থেকে F/A এর মান বের করলে ওয়াই এল বাই এত, পীড়নের, এটা হলো পীড়ন, F/A ইকুয়াল টু এত সমান পীড়ন। তবে এটাকে যদি আমরা ভাঙাই এখন এই সূত্রটাকেই, যে ফি ইজ ইকুয়ালস টু এ এল, তাই এ এল আয়তনের স্থিতিস্থাপকতা ইকুয়াল টু এত করলে এত এ এল আয়তনে স্থিতিস্থাপক। এখন একক আয়তনে বসে, তাহলে ওয়াই এল দিয়ে ভাগ দেওয়া লিখবে, এল দিয়ে তখন ভাগ দিই, তাহলে নিচে এল আসবে। এল আয়তনের বস্তুর স্থিতিশক্তি হলো এত বের হবে, যেটা বের করছি আমরা। এবং একক আয়তনে তাহলে ওয়াই এল দিয়ে, মানে এটার মান যেহেতু ভি, এল দিয়ে ভাগ দেওয়া লিখবে, ভাগ দিলে এত বের হবে, হাফ ইন্টু এত L²। এখন আমরা এটা যদি ভাঙাই, তাহলে এত মানে কত, F/A মানে হলো পীড়ন, আর L/L তো মানে হলো বিকৃতি। তাহলে এটা একক আয়তনের স্থিতিশক্তি হলো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, প্রমাণিত।